শুরুতে একটা গল্প বলি শোনেন। এক ডাকাত মৃত্যুশয্যায় শোয়া। সেখানে শুয়ে সে তার ছেলেকে বলল যে, বাবা দেখ, আমি তো একটু পরে মারা যাব, তো সারা জীবন তো ডাকাতি করলাম, লোকে আমার অনেক মন্দ বলছে, তো তুই এমন কিছু করিস যাতে আমাকে ভালো বলে লোকে। এখন ডাকাত তো মারা গেল। ছেলেটা ভাবতেছে যে আমি কি করব যাতে আমার বাবারে ভালো বলবে লোকে। আমি স্কুল দিতে পারি, আমি আরো অনেক জনসেবা করতে পারি, তাতে তো বরং লোকজন বলবে যে দেখছো ওর বাবা কত খারাপ ছিল আর ও কত ভালো, বাবারে তো কেউ ভালো বলবে না। তখন ডাকাত একটা বুদ্ধি দিল। সে বাবার মতো ডাকাতি শুরু করলো। ডাকাতির সঙ্গে সঙ্গে সে ঘরে আগুন দিয়ে দিত এবং অন্যান্য ক্ষয়ক্ষতি করত। ফলে লোকজন বলা শুরু করলো যে এ ডাকাত খুবই খারাপ, এর বাবা বরং এর চেয়ে ভালো ছিল, সে শুধু ডাকাতি করত। তাহলে দেখা গেল যে ডাকাতিটা আরো খারাপভাবে করলে ওই ডাকাত বাবারেও ভালো বানানো যায়। তো আমার এই গল্পটা মনে পড়লো এটা দেখে যে ফারুক ভাই সম্ভবত এরকম একটা মিশনে নামছে যাতে আমরা বলি যে পাপন ভাই এর চেয়ে ভালো ছিল। এখন ফারুক ভাইয়ের এই বিপিএল এর যে কাণ্ড কারখানা, এটা দেখে বলতে বাধ্য হচ্ছে আমরা যে এই রকম কাণ্ড কারখানা পাপন ভাইয়ের বোর্ড কখনো করে নাই। আর সেই কাণ্ড কারখানাটা কি আপনারা অলরেডি প্রায় টের পেয়ে গেছেন যে এবার বিপিএল এ যা যা হয়েছে এবং যা যা হচ্ছে, মানে প্লেয়ার পেমেন্ট, ফিক্সিং কেলেঙ্কারি, অমুক তমুক, এমন কিচ্ছু নাই যে হচ্ছে না। শেষ পর্যন্ত বিদেশিরা রাজশাহীর খেলা বয়কট করলো, নিয়ম কানুনের তোয়াক্কা না করে টেকনিক্যাল কমিটি ওই টিমরে লোকাল খেলোয়াড় নিয়ে মাঠে নামতে দিল এবং যাচ্ছে তাই একটা অবস্থা। ওই এক দলের মালিকরে হোটেল কর্তৃপক্ষ আটকায় রাখলো, আর একটা হোটেল থেকে খেলোয়াড়দের নিয়ে পালায় যাওয়ার মতো করে হোটেল বদলায় ফেললো। মানে এত নোংরামি, এত বিতর্ক বিপিএল হিস্ট্রিতে কখনো দেখা যায় নাই। সেই জিনিসটা আমরা দেখতেছি। কেন দেখতেছি এই ব্যাখ্যাটা আমি এর আগে টুকটাক বলার চেষ্টা করছি। আজকে একটু বুঝায় বলি যে আসলে ঠিক কেন এই অবস্থায় দাঁড়ালাম আমরা। দেখেন, এবার বিপিএল এর শুরু থেকে ফারুক ভাই যেটা করছে যে যত রকম ছাড় দেওয়া যায়, মানে রুলস অ্যান্ড রেগুলেশন ব্যাপারটাতে সে একদম শিখেই তুলে ফেলছে। সে এই বিপিএল মাঠে গড়ানোর স্বার্থে সব ধরনের অনিয়মরে প্রশ্রয় দিছে। শুরুতেই সে কি করছে দেখেন, প্রথমে তামিম সহ কয়েকজন সিনিয়র খেলোয়াড়ের সঙ্গে বসে সে বিপিএল মালিকদের আশ্বস্ত করছে যে এবার খেলোয়াড়রা অনেক কম টাকায় খেলতে রাজি হয়েছে। এটা কিন্তু বেশিরভাগ খেলোয়াড় জানতও না যে এরকম একটা মিটিং হয়েছে। কোত্থেকে ফারুক ভাই এই সিদ্ধান্ত নিল, কেন নিল, কোনো দরকার ছিল এটা খেলোয়াড়দের রেট কমানোর? ওনার কাছে মনে হয়েছে যে বিপিএল করার জন্য দল মালিকদের আগ্রহী করতে এটা করা দরকার। ওকে ফাইন, এটা পর্যন্ত তো কোনো রুলস ভায়োলেশন হয় নাই। কিন্তু এই যে ডেসপারেটনেস, এই ডেসপারেটনেসই আজকে এখানে নিয়ে আসছে। সেটা কিভাবে আনছে সেটা বলতেছি। এরপরে ফারুক ভাই কি করলো, ফারুক ভাই 7টা টিম বিক্রির চেষ্টা করলো এবং 7টা টিম বিক্রি করার মতো বাস্তবতা ওই সময় ছিল না। দেখেন, আগস্ট পরবর্তী অবস্থায় আমাদের দেশে তো একটা অস্থিরতা যাচ্ছিল। আমরা আমাদের সিভিল অ্যাডমিনিস্ট্রেশন থেকে শুরু করে প্রত্যেক জায়গায় আমরা একটু হোঁচট খাচ্ছিলাম। সেরকম একটা পরিস্থিতিতে বিজনেসম্যানরা টাকা পয়সা নিয়ে লাফায় পড়বে এটা আমরা আশা করতে পারি না। তারপরেও কয়েকটা দল যারা রেগুলার দল চালায়, যেমন বরিশালের মালিক, ওনার বিজনেসে কোনো সমস্যা ছিল না, উনি এগোয়ে আসছেন। রংপুর রাইডার্সের মালিক বসুন্ধরা গ্রুপ, তাদের অনেক প্রবলেম যাচ্ছিল, স্টিল দেয়ার বিগ হাউস, তারা আগায় আসছে। এরকমভাবে টুকটাক করে হয়ে যাচ্ছিল, 3-4টা দল হচ্ছিল। কিন্তু এরপরেও সে ওই যে 7 দলে ফিক্স থাকবে, ওই জেদের কারণে সে কি করলো, সে যারে তারে দল বিক্রি করা শুরু করলো এবং সেটা করতে গিয়ে সে আবারও রুলস রেগুলেশন ভেঙে ফেললো। প্রথমে আমাদের বিপিএল এতকাল চলে আসতেছিল যে বিপিএল এর টিমগুলোকে 8 কোটি টাকা দিতে হবে, সেটারে সে 3 কোটিতে নামায় নিয়ে আসলো। আপনি চিন্তা করেন, কোথায় 8 কোটি টাকা করে আগে পেত বিসিবি, সেটারে 3 কোটি টাকায় নামায় নিয়ে আসলো। যে কোনো মূল্যে বিক্রি হোক, এই যে কোনো মূল্যে ব্যাপারটাই খারাপ। এরপরে গ্যারান্টি মানি দেওয়ার কথা, মানে আপনি যখন প্লেয়ার্স ড্রাফট সিস্টেমে যাবেন নিলাম না করে, নিলাম করলে যেটা হয় যে দলগুলো খেলোয়াড়দের টাকা দিতে খেলোয়াড়দের সঙ্গেই বাইন্ডেড থাকে। কিন্তু আপনি যখন প্লেয়ার্স ড্রাফট করবেন তখন তো টিমগুলোর কাছ থেকে আপনার গ্যারান্টি মানি নিতে হবে। সেই গ্যারান্টি মানি ফারুক ভাই নিতে পারলো না। যেদিন উদ্বোধনী অনুষ্ঠান হলো সেদিনও আমরা পত্রপত্রিকায় দেখলাম যে বিসিবি বলতেছে যে খেলা শুরুর আগে দিয়ে দিবে। আমরা কিন্তু জানতাম যে উদ্বোধনী অনুষ্ঠানের আগে প্রত্যেক দলকে গ্যারান্টি মানি জমা দিতে হবে। অলমোস্ট কোনো দলই গ্যারান্টি মানির টাকা জমা দিল না। আমি যতদূর জানি উদ্বোধনী অনুষ্ঠানের দিন, যেদিন লাস্ট ডেট ছিল, ওই দিন শুধুমাত্র বরিশাল তার গ্যারান্টি মানির টাকা জমা দিয়েছিল। গ্যারান্টি মানি কেউ দিচ্ছে না।
এরকম একটা অবস্থায় বিসিবি আরেকটা শর্ত আরোপ করলো, ওকে আপনারা গ্যারান্টি মানি না দিয়ে পারেন যদি আপনারা শুরুতেই খেলোয়াড়দের 25% টাকা দিয়ে দেন। মানে কি ভুতুড়ে সব সব মানে কন্ডিশন, কি ভুতুড়ে সব ছাড় দেওয়া শুরু হলো। মানে এটা ভাবলেই হাস্যকর মনে হয়। মালিকগুলো এই সুযোগ নিল যে ঠিক আছে আমরা খেলোয়াড়দের সঙ্গে বুঝে নিচ্ছি, ওদের আমরা 25% টাকা দিয়ে দিব। বড় দলগুলো দিয়ে দিল, বরিশাল একদিকে গ্যারান্টি মানিও দিল, অন্যদিকে 25% টাকাও দিয়ে দিল। মানে তারা বোথ হয়ে ক্লিয়ার থাকলো। বাকি যেমন ঢাকা, রংপুর, এই দলগুলো, সিলেটও সম্ভবত অলমোস্ট 25% টাকা ক্লিয়ার করে দিল। ঝামেলা থেকে গেল চিটাগাং নিয়ে, চিটাগাংয়ের ঝামেলাটা পরে দ্রুত মিটেও গেল। সবচেয়ে বেশি ভোগালো রাজশাহী। রাজশাহীর ভোগানোর পিছনে আরো একটু গল্প থেকে গেল। এই রাজশাহীকে ফারুক ভাই যেভাবে দলটা দিল, এটাই তো একটা অন্যায় করছে সে। প্রথমে রাজশাহীর নামে দল কিনলো একটা গ্রুপ, মানে কয়েকজন মিলে কিনলো। রাতারাতি এই দলের মালিকানা গেল বদলে, এবং এমন একটা গ্রুপকে এই দলের মালিকানায় যুক্ত করা হলো বা তাদেরকে প্রধান মালিক করা হলো যারা অলরেডি বিপিএল এর ইতিহাসে এর আগে তাদের নামে ফিক্সিং এর অভিযোগ আছে। ফিক্সিং এর অভিযোগ তাদের নামে অলরেডি বিসিবিতে আছে। সেরকম একটা গ্রুপকে এটার সঙ্গে যুক্ত করা হলো। প্রথমত হচ্ছে বিসিবি অনুমতি দিতে পারে না যে একটা গ্রুপ ডিল কিনলো তারা কি করে মালিকানা হ্যান্ড ওভার করে। যদি তারা অপারগ হয় তারা বিসিবি সারেন্ডার করবে, বিসিবি পারলে অন্যটি কারো কাছে বিক্রি করবে, বিসিবি প্রয়োজনে ওই গ্রুপের কাছে বিক্রি করবে। ওরা হ্যান্ড ওভার করে দিল একটা কাগজপত্রে লিখিত টু হুম ইট মে কনসার্ন এই টাইপের একটা কাগজ করে তারা দল বিক্রি করে দিল রাতারাতি। এটা হয় নাকি? আপনি এটা কি মধ্যস্বত্বভোগী ব্যবসা নাকি যে আপনি বিসিবি থেকে বিপিএল এর দল কিনে যারে তারে বিক্রি করে দিলেন? কার কাছে দলটা আলটিমেটলি যাচ্ছে, তার ব্যাকগ্রাউন্ড কি, এসব চেক করতে হয় না? চেক করে তারপরে দল বিক্রি করতে হয় না? অনেক প্রসিডিওর আছে একটা দল বিক্রি করার, কিচ্ছু মানা হয় নাই। এই সব কিছু কেন করা হয়েছে? আচ্ছা, সবকিছু কেন করা হয়েছে ব্যাখ্যাটা পরে বলতেছি। এরপর সিনারিও গুলো দেখেন। বেশিরভাগ টিম এই এত রকম ছাড় এবং এত রকম যে কোনো মূল্যে ভাই আমার টিমটা দেন, এসব অনুরোধের পরেও বেশিরভাগ টিম এসব অন্যায় সুবিধা নেয় নাই। মানে এগুলোর সুবিধা নিয়ে তারা কোনো ক্রাইম করছে বলে এখন আমরা টের পাই নাই। কিন্তু রাজশাহী শুরু থেকে যাচ্ছে তাই শুরু করলো, যাচ্ছে তাই। তারা পেমেন্ট দেয় না, তাদের খেলোয়াড়রা আজকে চলে যায়, চট্টগ্রামে বসে বিদ্রোহ করলো, তারা প্র্যাকটিসে গেল না, তারপরে তারা সিদ্ধান্ত নিল খেলবে না। ঢাকা থেকে ফারুক ভাই উড়ে গেল, উড়ে গিয়ে রাজশাহীর মালিককে ধরে পড়ে ঠিক করলো যে 25% পাওনা সে দিয়ে দিবে। তখন আবার জানা গেল যে বিপুল সংখ্যক খেলোয়াড়ের চেক বাউন্স করতেছে, মানে ওই 25%ও তারা পায় নাই। এরপরে আমরা শুনলাম যে ঢাকায়, সিলেটে, বিভিন্ন জায়গায় এই টিমটার হোটেলের টাকা বাকি। এরপর চিটাগাংয়ে কি লজ্জার ব্যাপার, চিন্তা করেন। একটা টেলিভিশন চ্যানেল দেখালো যে চিটাগাংয়ে যে হোটেলে ওই দলের মালিক আছেন, ওই রুমের সামনে হোটেল কর্তৃপক্ষ একটা সিকিউরিটির লোক বসায় রাখছে যাতে ওই লোক পালায় যাইতে না পারে। মানে কত বড় লজ্জার বিষয়, চিন্তা করেন। বিসিবি একটা বিপিএল এর দল বিক্রি করছে এমন লোকের কাছে যে হোটেলের ভাড়া না দিয়ে পালায় যেতে পারে বলে হোটেল কর্তৃপক্ষ তার রুমের সামনে সিকিউরিটি বসায় রাখছে। এবং যতদূর ওই চ্যানেলটা দাবি করলো যে তার গাড়ি নাকি অলরেডি আটকায় রাখছে, যদি টাকা না দেয় গাড়ি বেচে তারা টাকা নেবে। মানে এরকম হাস্যকর ব্যাপার। এরপরে ঢাকায় আসলো, ঢাকায় এসে হোটেলে নানা রকম কেলেঙ্কারি। এই হোটেলে আজকে আজকে গতকালকে খেলা গেছে, খেলার মাত্র ঘন্টা তিনেক আগে খেলোয়াড়দেরকে বলা হলো এইখানে না এইখানে না, তোমরা ওই হোটেলে গিয়ে ওঠো। কেমন যেন চুরি করতে নামছে, যে এই হোটেল থেকে ওই হোটেলে যাই, ওই হোটেল থেকে এই হোটেলে যাই। এটা ভাই কোন ধরনের কাণ্ড? আমরা ভাবলাম যে এইখানেই নাটকীয়তা শেষ। ওই 2-3 ঘন্টা আগে হোটেল চেঞ্জ করছে, এরপরে তো খেলা হবে। খানিকক্ষণ পর শুনি যে রাজশাহী দল মাঠে পৌঁছাইছে ঠিকই, সঙ্গে কোনো বিদেশি খেলোয়াড় আসে নাই। কারণ কি? এই বিদেশি খেলোয়াড়রা পেমেন্ট না পাইলে মাঠে নামবে না। বিদেশি খেলোয়াড়রা এবার দাবি করছে যে কোনো কথায় বিশ্বাস করি না, আমাদের ফুল পেমেন্ট হবে, তারপরে আমরা নেক্সট কোনো ম্যাচ খেলতে নামবো। এর মধ্যে আমরা জানতেছি যে গতকালকে সকাল পর্যন্ত লোকাল প্লেয়াররা যে 25% পাওয়ার কথা তাও পায় নাই। তারপরে দুপুর নাগাদ দেখলাম যে আমাদের বিজয় সহ কয়েকটা লোকাল খেলোয়াড় একটা সেলফি তুলছে মহানন্দে। সে যে কি আনন্দ কি আনন্দ, রাজা ডেকে আমারে জুতার বাড়ি দিছে, এই টাইপের আনন্দ দেখলাম হচ্ছে বিজয়দের মধ্যে। রাজা জুতার বাড়ি দিলেও আনন্দ করতে হয়। রাজশাহী দলের মালিক তাদের আবার 25%-এর একটা চেক ধরায় দিছে। ভাই ওই চেকটা ভাঙাইতে পারবি কিনা আগে নিশ্চিত, তারপরে সেলিব্রেট কর। তারা খুব এই চেক এরকম ধরে খুব সেলফি টেলফি তুলে সেটা পোস্ট করছে। ঠিক আছে, ওইটা ওদের ব্যাপার। বিজয় তাসকিনরা যদি ওই চেকের কাগজে খুশি থাকে আমাদের আর কি, কিন্তু বিদেশিরা ওটাতে খুশি থাকে নাই। বিদেশিরা পরিষ্কার বলে দিছে ফুল পেমেন্ট নিশ্চিত হইতে হবে, মানে চেক বাউন্স করবে না বা কিছু, এগুলো নিশ্চিত হইতে হবে, তারপরে তারা মাঠে যাবে। যায় নাই।
রাজশাহীর মালিকরা কোনো পদক্ষেপ নেয় নাই। তখন বিসিবির একজন ডিরেক্টর দ্রুত কোথা দিয়ে টাকা ম্যানেজ করে তিনি একটা মিডিয়ায় দাবি করছেন যে রাজশাহীর মালিকের এক বন্ধু তার পরিচিত, তারে বলছেন যে তুই টাকা দে। সেখান থেকে টাকা নিয়ে উনি হোটেলে গেছেন, গেলেও বিদেশিরা তার সঙ্গে কথা বলেনি। স্বাভাবিক, কোথা থেকে টাকা নিয়ে আসছে, আমি এই টাকা নিয়ে আরেক ফাঁসে যাব নাকি? এখন আমি দেবব্রত, আমি গিয়ে যদি এখন চিটাগাঙের খেলোয়াড়দের বলি যে এই নেন ক্যাশ টাকা নিয়ে আসছে, আপনারা পেমেন্ট নেন, বাংলাদেশিরা হয়তো বুঝে না বুঝে পেমেন্ট নিয়ে ফেলতে পারে। যে বিদেশির মাথায় বুদ্ধি আছে সে জীবনেও নেবে না, ওই টাকা ধরবে না, কারণ ওই টাকা নিয়ে কোথায় ফাঁসে যাবে। আমি এখন টাকা দিয়ে আসলাম, একটু পরে দুদকের লোক গিয়ে হাজির হলো যে আপনি আসছেন শ্রীলঙ্কা থেকে, আপনার কাছে এই ক্যাশটা আসলো থেকে, রিসিপ্ট দেখান। তো দেখাইতে পারবে না, জেলে ঢুকায় দেবে। ফলে বিদেশিরা স্বাভাবিকভাবে দরজা খোলে নাই, যে ভয় পাইছে যে কোথা থেকে টাকা নিয়ে আসছে, ভাই বিপদে পড়বো, আমার দরকার নেই, টাকা না পাইলে দেশে চলে যাব, তাও ভালো, গাইডের পয়সা খরচ করে বিমানের টিকিট কেটে দেশে চলে যাব, কিন্তু এইসব ভেজালের মধ্যে নাই। রায়ান বার্গ এবার রাজশাহীর বেস্ট খেলোয়াড়, সে দরজা খোলে নাই, তারা কেউ খোলে নাই, হ্যারিস ওরা কেউ খোলে নাই। পরে ওরা ব্যর্থ হয়ে ফিরে গেছে। এখানে দেখেন মজাটা কোথায়। বিপিএল এর নিয়ম হচ্ছে যে আপনি দলে সর্বোচ্চ 4 জন বিদেশি খেলাইতে পারবেন, ন্যূনতম 2 জন খেলাতেই হবে, কিন্তু মাঠে গেছে শুধু লোকালরা। এ অবস্থায় আইনত কিন্তু রংপুরের ওয়াক ওভার পাওয়ার কথা ছিল, যে ওরা টিমই তো করতে পারে নাই। আপনি তো আইন অনুযায়ী যে 11 সাজানোর কথা, সেটা তো রাজশাহী ম্যানেজমেন্ট পারে নাই। তখন বিসিবি আবার কি করছে, একটা ওই যেভাবে হোক শেষ করতে হবে, যেভাবে হোক শেষ করতে হবে, আর না ভাবমূর্তি নষ্ট হয়ে যাবে। তাড়াতাড়ি টেকনিক্যাল কমিটি বসে আইন টাইন বদলায় একটা প্রেস রিলিজ দিছে যে বিশেষ বিবেচনায় তাদেরকে সব কজন লোকাল নিয়ে খেলতে নামার অনুরোধ করা হলো। এই বিশেষ বিবেচনা মানে কি? বিশেষ বিবেচনা করলেই আপনি যে কোনো কিছু যে কোনো সময় বদলায় দিতে পারেন। ওইটা তো যে কোনো টিকিটের পিছনে লেখা থাকে, যে কোনো শর্তাবলীর নিচে লেখা থাকে যে কর্তৃপক্ষের সিদ্ধান্ত চূড়ান্ত। তাই বলে কি কর্তৃপক্ষ যারে তারে উইনার ঘোষণা করে দিতে পারে? এখন বিপিএল এর শর্তাবলীতে আমি নিশ্চিত যে ওইখানে কন্ট্রাক্টে লেখা আছে কর্তৃপক্ষ সিদ্ধান্ত চূড়ান্ত। তাহলে রাজশাহীর চ্যাম্পিয়ন ঘোষণা করে দেন টুর্নামেন্ট চলা অবস্থায়, আপনাদের টেকনিক্যাল কমিটির তো সেই যোগ্যতা আছে। এটা তো তখন দেখবেন যে কোর্টে গিয়ে মজাটা কারে বলে। এই যে কালকে সিদ্ধান্তটা নিয়েছেন, কর্তৃপক্ষের ক্ষমতা থাকলেই করতে হবে বা করা সম্ভব? এটা লিগাল স্ট্রাকচার আপনার সেই সুযোগ দিবে? যদি রংপুর এখন কোর্টে যায়, রংপুর কালকে ম্যাচ গেছে হায়রা, আমি রংপুরের উস্কাচ্ছি না, কিন্তু এটা কোর্টে গেলে আপনাদের বিপদ আছে। টেকনিক্যাল কমিটি চাইলেই এটা করতে পারে না, যতই বলা থাক যে কর্তৃপক্ষ চাইলে পরিবর্তন আনতে পারে। এই ধারা বলে আপনি এরকম মারাত্মক পরিবর্তন করতে পারেন না। এখন কন্টেন্টের এই পর্যন্ত আপনারা বেশিরভাগ আসছেন বলে আমার মনে হয় না। যদি 2-4 জন এসে থাকেন, তাদের এতক্ষণে বুঝে যাওয়ার কথা যে ফারুক ভাই গোলমালটা কোথায় লাগাইছে। এই যে ডেসপারেটনেস, এই যে যে কোনো মূল্যে হতেই হবে, বা আইন কানুন থাক, আগে ভাবমূর্তি ঠাকাই, এই যে চিন্তা, এই চিন্তাটা ফারুক ভাইকে আজকে এই গর্তে নিয়ে আসছে একদম। সেটা কীরকম? ফারুক ভাইদের যখন 21শে আগস্ট বোর্ডের দায়িত্ব দেওয়া হলো, তখন অ্যাকচুয়ালি বোর্ডে কার্যকর মেম্বার মাত্র 2 জন, ফারুক ভাই নিজে আর ফাহিম ভাই। এছাড়া মাহবুব ভাই, ফাহিম সিনা, আকরাম ভাই, মিঠু ভাই, এরকম কয়েকজন ছিলেন যারা একটু সংকোচের সঙ্গে ছিলেন। মানে পরিবর্তিত পরিস্থিতিতে তারা কে কি চাপে পড়েন তারা তখন বুঝতেছিলেন না। এরকম অবস্থায় বেশ কয়েকজন ডিরেক্টর পদত্যাগ করলো, এবং বাকিরা ওই যে বললাম যে সংকোচের মধ্যে আছে, তারা মিটিংয়ে যাচ্ছে। জানেন, পরিস্থিতি এমনও হয়েছিল যে এই ডিরেক্টররা বিসিবি অফিসে মিরপুরে মিটিংয়ে বসতে ভয় পাচ্ছিল। তারা পরে সরকারকে এটা জানালে ক্রীড়া উপদেষ্টা বললেন আপনারা আসেন, সচিবালয়ে বসে মিটিং করেন। মানে সরকার কিন্তু সর্বোচ্চ সাপোর্ট দিচ্ছে এখানে বিসিবির চালু করার জন্য, কিন্তু ডিরেক্টরদের মন থেকে ওই ভয়টা যায় নাই। ফলে তারা খুব অ্যাক্টিভ হয় নাই। তারা যার যার অফিসে বসে চেষ্টা করছে কিছু কাজ করতে, যদি কিছু কাজ আসে ওটা করে দিতে চেষ্টা করছে। আবার অনেকে কোনো ক্রমে এসে মিটিংটা করে চলে গেছে। মানে কেউ এরকম ফাংশনাল না। ফাংশনাল তাহলে কে? ফারুক ভাই আর ফাহিম ভাই। 2টা লোকের পক্ষে কি এত কিছু সম্ভব? মাথার ভিতরে কত কি আছে। শুরুতেই তারা একটা এনসিএল টি20 করলো, দ্যাটস ফাইন, খুব ভালো উদ্যোগ। আমরা আর একটা ঘরোয়া টি20 কথা বলতেছি কত বছর ধরে, পাপন ভাইরা করতে পারে নাই। শুরুর চান্সেই ফাহিম ভাইরা খুব সাকসেসফুলি সেটা করে ফেললো। এরপরে তার উইকেটের ব্যাপারটা হাত দিল, যে ঘরোয়া ক্রিকেটের উইকেট হইতে হবে স্পোর্টিং। খুব সুন্দর সেটা এক্সিকিউট হলো, কারণ ফাহিম ভাইয়ের নিজের উইকেট এক্সপিরিয়েন্স মারাত্মক, ওটারে চেঞ্জ করলো। এরপরে তারা ক্লাব ক্রিকেটের যে সিন্ডিকেট, এইটা ভাঙার জন্য চেষ্টা শুরু করলো, একটা সংস্কার কমিটি করলো, গঠনতন্ত্র সংশোধন কমিটি করলো। সেটা শেষ পর্যন্ত ব্যর্থ হয়েছে, কিন্তু দুর্দান্ত একটা উদ্যোগ। এর মধ্যে আপনি বিপিএল এ কেন ঝাঁপাইলেন? বিপিএল করার কি জরুরতটা এই মুহূর্তে আপনার ছিল? বিপিএল কিন্তু এর আগে কয়েকবার সাসপেন্ড করা হয়েছে,
এটা আজকে সানদিদ লিখছে যে যে জায়গাটা আপনাকে পাপন বাচ্চা অনেক কম স্মার্ট মনে হচ্ছে সেটা হচ্ছে যে এবার যে কোনো মূল্যে বিপিএল চালু করার এই চেষ্টাটা। 2013-তে বিপিএল যখন ফিক্সিং কেলেঙ্কারিতে ভেসে গেল, আশরাফুলের মতো মেগাস্টার ফিক্সিং কেলেঙ্কারিতে পড়ে গেল, এটার সঙ্গে আদালত জড়ায় গেল, আইন জড়ায় গেল, নানা রকম হলো, আইসিসি তদন্তকারী সংস্থা, সবকিছু তো শেষ হয়েছিল। শেষ হওয়ার পরে 2014 সালে বিপিএল আর করলো না বোর্ড। কেন করলো না? ওই রকম ভাঙাচোরা অবস্থায় যদি বিপিএল করতে যেত তাহলে বিপিএল হয়তো ওখানে শেষই হয়ে যেত, বিপিএল ওখান থেকে আর উঠে দাঁড়াতে পারতো না। তখন বোর্ড সিদ্ধান্ত নিল যে আমরা আগে সবকিছু ধুয়ে মুছে পরিষ্কার করব, যারা যারা ফিক্সিং এর সঙ্গে জড়িত ছিল তাদের একদম বের করে দিব, এছাড়া যাদের নামে গুঞ্জন আছে তাদেরও এর সঙ্গে রাখবো না। এভাবে পরিষ্কার করে 1 বছর পরে বিপিএল শুরু করা হলো। দেখেন, সেই একই সঙ্গেও পাপন ভাইরা এটা নিশ্চিত করছে যে ওই বছর পর্যন্ত পেমেন্ট নিয়ে ঝামেলা ছিল, তারপর থেকে এবারের আগ পর্যন্ত কিন্তু পেমেন্ট নিয়ে এত গোলমাল কখনো হয় নাই। পাপন ভাইরা ওই জিনিসটা সবার আগে নিশ্চিত করছে, সেটা গ্যারান্টি মানি নিয়ে পারুক বা যেভাবে পারুক তারা এটা নিশ্চিত করছে। যদিও লাস্ট বিপিএল এর কিছু টাকা বাকি ছিল যেটা ফারুক ভাইদের এসে ফান্ড ভেঙে পরিশোধ করতে হয়েছে। তো কিন্তু কখনোই পেমেন্ট নিয়ে এরকম জগা খিচুড়ি অবস্থা হয় নাই, ওটা তারা এনশিওর করতে পারছে। এর মধ্যে পাপন ভাইয়ের আরেকটা ভালো মুভ ছিল, করোনার পর যখন বিদেশিদের পাওয়া যাচ্ছিল না তখন কিন্তু পাপন ভাইরা সিদ্ধান্ত নিল যে বিদেশিদের ছাড়া একটা টি-20 টুর্নামেন্ট হবে, এবং খুব সাকসেসফুল একটা টি-20 টুর্নামেন্ট হলো বাংলাদেশে। সেখান থেকে আমরা অনেকগুলো নতুন তারকা পাইছিলাম, মানে একটা ভালো জিনিস হয়েছিল যে বিদেশিদের বাদ দিয়ে আমরা নিজস্ব আয়োজনে একটা বিপিএল করব। এবার তার মানে ফারুক ভাইয়ের সামনে দুটো অপশনই ছিল। এক নাম্বার হচ্ছে, যেহেতু সে আসলে পরিস্থিতি ম্যানেজ করতে পারতেছিল না, বিপিএল করা কার্যত অসম্ভব ছিল কারণ তার সাথে লোক নাই, সে সোজাসুজি প্রেসে বলতে পারতো যে ভাই আমাদের দুজনের পক্ষে এর চেয়ে বেশি করা সম্ভব না। দুজনের ব্যাপারটা না উল্লেখ করেও বলতে পারতো যে আমার তো বোর্ড ডিরেক্টর অর্ধেকের বেশি নাই, এরকম অবস্থায় আমি বিপিএল করবো না এবছর, বিপিএল করবো আমি নেক্সট বার, সেজন্য প্রস্তুতি শুরু করতেছি এখনই। আমি বড় বড় শিল্প গোষ্ঠীগুলোর সঙ্গে বসবো, বসে একটা দুর্দান্ত স্ট্রাকচার বিপিএল করব। আগে লুফরগুলো বরং ছেড়ে ফেলা যায় কিভাবে সেই চেষ্টা করব। না, উনি এটা যে কোনো মূল্যে করবেন। আচ্ছা, যে কোনো মূল্যে যদি করেন তাহলে আপনি দেখতেছেন যে আপনার ফান্ডের ঘাটতি, মানে বিজনেসম্যানরা টাকা বের করতেছেন না। টাকা যদি বের না হয় তাহলে বিদেশি কিনবেন কেমনে? তামিম আর আপনি বসে ঠিক করলেন দেশিরা কম টাকা নেবে, আপনাদের কথায় দেশিরা রাজি হলো, বিদেশিরা তো রাজি হবে না, সুনীল নারিন রাজি হবে না, বড় বড় তারকা রাজি হবে না, হয় নাই, কেউ রাজি হয় নাই। ওই নাম না জানা সব লিগ খেলতেছে। সুনীল নারিনের মাঝে দেখলাম যে এই অ্যাট এ টাইম কোথায় যেন খেলতেছে, ওটার কোনো নামও নেই তেমন, সেই জায়গায় খেলতেছে, ভালো টাকা পয়সা খেলতেছে। আপনি টাকা দিবেন না, তারা আসবে কেন? তাহলে যখন আপনি বুঝলেন যে ওই বিদেশিদের টাকা নাই, তাহলে ওই নিয়মটা রাখলেন কেন যে 4 বিদেশি খেলানো যাবে, 2 বিদেশি খেলাতেই হবে? আপনি হয় বলে দিতেন এবার বিদেশির দরকারই নেই, এবার শুধু আমাদের বাচ্চারা খেলুক, তো আমাদের লোকালরা খেলুক, এটা একটা স্পেশাল এডিশন বিপিএল এর। যেহেতু আমরা একটা পরিবর্তিত পরিস্থিতিতে নতুন বাংলাদেশ দেখতে চাই, এটা শুধু বাংলাদেশ এডিশন, এটা দিয়ে আপনি ব্র্যান্ডিং করতে পারতেন। এই ব্র্যান্ডিং নিয়ে এত আলাপ হচ্ছে, কত সুন্দর ব্র্যান্ডিং হতো জানেন? আপনি ওই কথায় যাইতেনই না যে আমার ফান্ড নাই বলে বিদেশি আনবো না, আপনি বরং প্রেসে এসে বলতেন যে না, আমরা সিদ্ধান্ত নিচ্ছি যে নতুন বাংলাদেশে নতুন বিপিএল এর প্রথম আসরটা হবে হচ্ছে শুধু বাংলাদেশিদের দিয়ে, এখানে আমরা বিদেশিদের নিব না, মানে নিব না বলতেন, তাহলে কত সুন্দর ব্র্যান্ডিং হয়ে যেত। আপনি কি করলেন? বিদেশিদের সেই আইন রেখে দিলেন, ফলে লাম ছাম বিদেশি, 5 বছর আগে ক্রিকেট খেলা বিদেশি, যারা ক্রিকেট খেলতে ভুলে গেছে, পাশের উইকেটে ওয়াইড করে যাচ্ছে তাই ফিক্সিং এর অভিযোগ উঠতেছে, এইসব বিদেশি আইনে ভরায় ফেললেন। এবং আলটিমেটলি দেখা গেল যে ওই যে দল বিক্রির যে ভুলগুলো করছিলেন সেইগুলোর প্রভাব পড়া শুরু করলো, বাজে বিদেশির প্রভাব পড়া শুরু করলো, সব কিছু হলো আপনার এই শো অফ করতে যাওয়ার কারণে। আপনি যে বাকি কাজগুলো করতেছেন না ওইগুলো তো দেখা যাচ্ছিল না, ওইগুলো বেশিরভাগ লোক মেনশন করতেছিল না, ফলে আপনি ভাবলেন যে দুইজনে হলেও একটা কিছু করে প্রুভ করতে হবে, একটা কিছু করে প্রুভ করতে হবে, আমি মোর দ্যান ক্যাপাবল। আপনার উপরে এই প্রত্যাশা বা এই চাপটা তো সরকার দেয় নাই, আমরাও দেই নাই। আমরা সব সময় বলছি যে ধীরে চলেন, আপনাদের যোগ্যতা আছে, আপনাদের ভিশন আছে। দেখেন, এই যে ফারুক ভাই এবং ফাহিম ভাইয়ের ইন্টিগ্রিটি এবং তাদের সদিচ্ছা, এটা নিয়ে বাংলাদেশে কারো সন্দেহ নাই। সবচেয়ে বড় সমালোচকও বলবে না যে ফারুক ভাইয়ের ক্রিকেট নিয়ে সদিচ্ছার কোনো ঘাটতি আছে, কিন্তু শুধুমাত্র আপনার ওই যে জেদ। দেখেন, বহু আগে আমি একটা স্টোরি করছিলাম,
আপনি যখন অলোক কাপালি, রাজ্জাক এদের কার্যত, সারিয়ান নাফিস, তারপরে তুষার ইমরান এদের কার্যত ছুঁড়ে ফেললেন, তখন আমি একটা স্টোরি করছিলাম, যেটা পরে আপনি রাগ হয়েছিলেন, আমার ঝাড়িয়েও দিয়েছিলেন। সেটা আপনার সঙ্গে আমার বড় ভাই ছোট ভাই সম্পর্ক বলে ঝাড়ি দিয়েছিলেন। সেইটাই স্টোরির হেডিংই ছিল যে ফারুক আহমেদের ইগো। আমি সেই দিন যেটা লিখছিলাম আজও পর্যন্ত বিশ্বাস করি যে ফারুক ভাই, আপনার জীবনের সবচেয়ে বড় শত্রু আপনার ইগো, যে আমাকে এটা পারতেই হবে, আমি যেহেতু এই দায়িত্ব নিচ্ছি যে কোনো মূল্যে এই কাজটা করতে হবে, কারণ লোকের কাছে আমাকে প্রুভ করতে হবে আমি যোগ্য। এই যে জেদটা, এই জেদটা আপনাকে এখানে নিয়ে আসলো আজকে। আজকে আপনার যে ভাবমূর্তি ছিল বাংলাদেশে, এক্স ন্যাশনাল ক্যাপ্টেন, দেখ ক্যাপ্টেন হিসেবে আপনার হওয়ার কথা ছিল বাংলাদেশের প্রথম বিশ্বকাপ খেলা দলের ক্যাপ্টেন। সেইখানেও আপনিই তো অন্তত জানেন যে আপনার ইগো, আপনার জেদ কতটা প্রভাব ফেলছে ওইখানে হট ফেভারিট বাংলাদেশের বিশ্বকাপ না খেলার পেছনে। যাই হোক, সেসব পুরনো কথা না বলি। এরপরে প্রধান নির্বাচক হিসাবে আপনি বাংলাদেশের ইতিহাসের সোনালী অধ্যায় তৈরি করছেন, দুইবার, একবার না দুইটা প্রজন্ম আপনার হাতে তৈরি করা। সেখানেও কিন্তু আপনার জেদের ফলে অনেক কিছু ঘটছে ফারুক ভাই। আপনি সেগুলোতে উতরে গেছেন, কারণ লাখ আপনার পাশে ছিল সবসময়। আপনি যার সঙ্গে জেদ করছেন তাকে নিতে চান নাই। আমি তো বলতে পারি যে শাহরিয়ার নাফিস, আব্দুর রাজ্জাক, তুষার ইমরান এদের সার্ভিসটা যে টেস্ট দল পায় নাই, এই দায়িত্ব আপনার, এই দায়িত্ব শুধু আপনার জেদের, আপনার ইগোর। যাই হোক, সেটার প্রভাব অত বেশি পড়ে নাই। আজকে আপনি প্রেসিডেন্ট হিসাবে এসে আবার যখন সেই ইগোটা দেখাইতে গেলেন, আবার যখন বোঝাইতে গেলেন যে লোক আমার সঙ্গে কেউ থাকুক বা না থাকুক, পরিস্থিতি পক্ষে থাকুক বা না থাকুক, বিনিয়োগকারীরা দেশে থাকুক বা না থাকুক, ক্রিকেট খেলার মতো পরিস্থিতি থাকুক বা না থাকুক, বিদেশি আনার মতো পরিস্থিতি থাকুক বা না থাকুক, আমাকে একটি বিপিএল করিতেই হইবে এবং সেখানে কোনো আপোষ করা চলবে না। অথচ সেইটা করতে গিয়ে আজকে কত রকম আপোষ করলেন দেখেন, কত রকম আপোষ করলেন। আইনের সঙ্গে আপোষ করলেন, নীতির সঙ্গে আপোষ করলেন, নিয়মের সঙ্গে আপোষ করলেন, এবং শেষ পর্যন্ত একটা যাচ্ছে তাই অবস্থার সাক্ষী সারা পৃথিবী হলো। আপনি বলতে পারেন দেবু তোমরা এগুলো বাড়ায় বাড়ায় বলে এই অবস্থা করতেছে, এগুলো তো কারো জানার কথা না। ভাই অলরেডি ইন্টারন্যাশনাল মিডিয়া নিউজগুলো করে ফেলছে। আমি যখন এই কথাগুলো বলতেছি আমার সামনে ল্যাপটপ, সেই নিউজগুলো খোলা, পৃথিবীর বড় বড় মিডিয়াতে আজকে এটা নিয়ে রসিকতা হচ্ছে। এখানে আপনি কাকে আটকাবেন? আমি জানি আপনি ক্ষেপে আছেন, এটাও জানি যে ফারুক ভাই গত রাতের মধ্যেই কিছু সিরিয়াস পদক্ষেপ নিবে। এটা আমার সিক্স সেন্স বলতেছে যে এখানে ফারুক ভাই বসে থাকবে না। আমার ধারণা এই কন্টেন্ট আপনারা যখন দেখতেছেন তখন তো দিন হয়ে গেছে, গতকাল রাতের পর থেকে আপনারা হয়তো এর মধ্যে কোনো একটা আপডেট পেয়ে গেছেন। সেই আপডেটটা কি একটু মিলায় দেখি আমার ইনটিউশন কেমন। সেটা হচ্ছে সম্ভবত রাজশাহীর মালিকরা সাসপেন্ড করা হয়েছে, যে আপনি আর এই মালিকানার সঙ্গে ইনভলভ না, এবং ওই দলটার দায়িত্ব হয় বিসিবি নিজে নিয়ে নিচ্ছে, নতুবা অন্য কোনো বিজনেসম্যানকে দিচ্ছে, যে বাকিটার সময় আপনি চালায় নেন, এদের পেমেন্ট আপনি পরিশোধ করেন, বাকিটা আপনার সঙ্গে আমরা বুঝবো, এই টাইপের কিছু একটা করছে, বা বিসিবি ওই দলটার মালিক হিসাবে আবির্ভূত হয়েছে, এরকম কিছু একটা হওয়ার কথা। যদি ফারুক ভাইয়ের ব্যাপারে আমার বোঝাবুঝি, এ যাবৎকালের বোঝাবুঝি ভুল না হয়, তাহলে গতকাল রাতে এই জেদি লোকটা এই কাজটা করে ফেলার কথা। কিন্তু ফারুক ভাই, তাতে তো পরিস্থিতি শান্ত হবে না, তাতে তো এই যে লজ্জা নোংরা জমা হলো, এটা ঠিক হবে না। এখন কথা হচ্ছে, আমি বলি প্রত্যেকটা কন্টেন্টের শেষে বলি যে আমি আশাবাদী মানুষ। স্বপ্ন কারে নিয়ে দেখা যায়, আশাবাদী কারে নিয়ে হওয়া যায়, যার যোগ্যতা আছে। আমি এত কিছুর পরেও মনে করি বাংলাদেশের ক্রিকেট বোর্ড চালানোর জন্য সবচেয়ে যোগ্য মানুষদের একজন ফারুক ভাই, এবং বাংলাদেশের ক্রিকেট বোর্ডকে ভিশনারি একটা জায়গায় নিয়ে যাওয়ার জন্য সবচেয়ে যোগ্য মানুষ ফাহিম ভাই। এই দুটো লোকের উপরে এত কিছুর পরেও আমি ভরসা রাখতে চাই। আমি চাই যে ফারুক ভাই তার এই ভুল থেকে শিখুক। এই জায়গায় ফারুক ভাই কিন্তু কোনো ক্রাইম করে নাই। এই পুরো কন্টেন্টটা শোনার শেষে আসে আপনি নিশ্চিত থাকেন এই পুরো জায়গাটায় ফারুক ভাইয়ের কোনো স্বার্থ ছিল না, কোনো স্বার্থ ছিল না। কারো কাছ থেকে 5টা পয়সার উপকারও ভোগ করে নাই, ব্যক্তিগত কোনো লাভালাভও ছিল না। তার একটাই মিশন ছিল, সেটা হচ্ছে রাষ্ট্রকে দেখানো, পাবলিককে দেখানো যে আমাকে আপনারা ভরসা করে এখানে বসাইছেন, দেখেন আমি কি পারি, একা সব বদলায় দেব। একা বদলানো যায় না ফারুক ভাই, বিপ্লবে একটা টিম লাগে, সেই টিমটা গোছাতে হবে। বিপিএল আজ হোক কাল হোক তো শেষ হবেই, যখন এই পর্যন্ত আসছে বিপিএল শেষ হয়ে যাবে, এবং মানে এই বজকট করেই শেষ হবে। আমার ধারণা আর বজকট হবে না, যা হওয়ার হয়ে গেছে কাল পর্যন্ত। বাকিটা ভালোভাবে শেষ হোক। শেষ হওয়ার পরে ফারুক ভাই, আপনি যেহেতু অলরেডি একটা ভালো কাজ হয়েছে, ওয়ার্কিং কমিটিগুলো ডিস্ট্রিবিউট হয়ে গেছে, ফাহিম সিনা, মিঠু ভাই, আমাদের প্রিয় মিঠু ভাই, এছাড়া আকরাম ভাই বা অনেকেই, মাহবুব ভাই, অনেকেই বিভিন্ন ওয়ার্কিং কমিটির দায়িত্ব নিচ্ছেন। তাতে একটা জিনিস বোঝা যায় যে ওনারা অ্যাক্টিভ হইতে শুরু করছেন,
মাহবুব ভাই শুরু থেকেই অ্যাক্টিভ ছিলেন। তো এদের সবারই ক্যাপাবিলিটি আছে, এই যাদের নাম বললাম এরা সবাই খুব যোগ্য মানুষ। ফলে ফারুক ভাই এখন হাতে আর কয়েকটা লোক পাইল, যে এখন বিভিন্ন জায়গা দেখার লোক আছে। ফারুক ভাই শিক্ষাটা নেন এবং সরকারকে রিকোয়েস্ট করেন যত দ্রুত সম্ভব শূন্য আসনগুলোতে পরিচালক আনার, তাতে আপনার লোকবল আরও বাড়বে এবং আপনি আরেকটু আগাইতে পারবেন। এবং নেক্সট যেটা করেন ফারুক ভাই, একদম বিনীত অনুরোধ, এটা ফারুক ভাই তো শুনবে না, তারপর পাবলিকরে শোনানোর জন্য বলতেছি, ফারুক ভাইকে নেক্সট যেটা করতে হবে ইমিডিয়েটলি, সেটা হচ্ছে সব কিছুতে ইনভলভ হওয়া বন্ধ করতে হবে। আপনি তো পাপন ভাই না, আপনার গানে সব কিছুতে ইনভলভ হইতে হবে। আপনি হচ্ছেন রিয়েল লিডার। আপনি শুধু কমনলি দেখেন যে বিসিবি সঠিক পথে রান করতেছে কিনা, বাকিটা তার যার যার দায়িত্ব যেটা তারে সেটা করতে দেন, তাহলে দেখবেন জিনিসটা আগাচ্ছে। তো সবার জন্য শুভকামনা। আশা করি ফারুক ভাই এবং তার বোর্ড এখান থেকে শিক্ষা নেবে এবং এই লোকগুলো আমাদেরকে আরেক ধাপ আগায় দিবে, সেই আশা এত কিছুর পরেও আমি করতেছি। সবাই ভালো থাকবেন।